নির্বাচনে গিয়ে পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির, সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের। চট্টগ্রামে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের 1 মাস পরও গ্রেফতার হয়নি মূল আসামিরা। তদন্ত প্রশ্নবিদ্ধ করতে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ। মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও, শাহজাহানপুরে সক্রিয় দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। রাত গভীর হলেই বাড়ে বিচরণ। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে র্যাবের হাতে 2 জন। এবং সিন্ডিকেটের কবলে সবজির বাজার। শীত ঘনিয়ে এলেও দামে হাত পুড়ছে ক্রেতার। সরবরাহ বাড়লে কমার আশা ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কোন প্রক্রিয়ায়, কিভাবে, কোন কোন বিষয়ে হবে গণভোট তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের বড় একটি অংশের। এমন অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন অফলাইন 2 মাধ্যমেই চলবে প্রচারণা। আর এতে যুক্ত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার, গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্ট জনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার, ফেস্টুন, তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না। এটা আমি আজকে তো শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই। এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা। কিন্তু সেখানেও দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাদের কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন, প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয়, তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন অফলাইন 2 মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন। তো এটা পুরো আসলে ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসাবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পাবনায় বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে 10টি মোটরসাইকেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় জামাত ও বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে জেলা জামাতের আমির তালেব মণ্ডলের সমর্থক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচারণাকে কেন্দ্র করেই
আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং 3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারব। পাবনায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি জামাত দুপক্ষই। ঘটনার বিষয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, পাবনার ঈশ্বরদীতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপি দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয়, বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। জামাত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, বিএনপি নেতাকর্মী ও জনতার ওপর জামাতের অস্ত্রধারীরা পরিকল্পিত হামলা করে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানায়। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরাছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেফতার হয়নি মূল সন্ত্রাসীরা। উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার চায় পরিবার। নুরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি, ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশাহ রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওগুলো সন্ত্রাস হামলা চাঁদাবাজ এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্কে ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ, দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকুলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। নতুন আসছি ওখানে, আগের বিষয়টা আমি ভালো করে দেখি নাই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না। একই ঘটনায় 2টা মামলা হওয়ার নজির। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে 2 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরের মতো মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও ও শাহজাহানপুরেও সক্রিয় দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। অন্য এলাকা থেকে রাতে এসব এলাকায় ঢোকে অটোরিকশা নিয়ে। মাদক সেবনের পর গভীর রাতে নেমে পড়ে রাস্তায়। ধারালো চাপাতি ও সামুরাই দিয়ে কুপিয়ে ছিনিয়ে নেয় সব। সম্প্রতি রাজধানীর মালিবাগে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। 24 অক্টোবর ভোর 6:45 রাজধানীর মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম রিফাত। হঠাৎ ধারালো অস্ত্রের মুখে 2 জন তার গতিরোধ করেন। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকে সেই শিক্ষার্থী। অটোরিকশায় করে পালিয়ে যায় হামলাকারীরা। তারা আমাকে চাপাতি ধরার পর আমার হাতে মোবাইল ছিল, একটি আইফোন 16 প্রো ম্যাক্স। এই মোবাইলটি তারা তখনই ছিনতাই করে। মানি ব্যাগে নগদ 7,500 টাকা ছিল, আরও অনেক দরকারি ডকুমেন্ট ছিল, সে সব কিছুই তারা নিয়ে যায়। মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি। এলাকাবাসী জানান, রাত 12টার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর। ছিনতাইকারীদের দৌড়াতে রাস্তায় বের হতে ভয় পান তারা। শুধু মালিবাগই নয়, শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও বেড়েছে এমন ঘটনা। 4-5 জন আমাকে ধাওয়া দিছে,
তা দাওয়া দিচ্ছে, আমি দৌড়ে বাসায় আসছি। এই দোকানটা চুরি হয়েছে রাত্র 12টার সময়। এটা অবশ্যই একটা আতঙ্কের জিনিস, মানুষের একটা হাঁটা চলাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি রাস্তায় হাইটে যেতেছিলাম যে আমার এরকম করে বা আমার যদি কোনো একটা ঘটনা ঘটে যায় তাহলে আমি কি করব। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধশতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র‍্যাব ৩ খিলগাঁও ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন ও সাইফুলকে। উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা। র‍্যাব বলছে ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা রাত 12টার পর নামে মিশনে। ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে। গ্রেফতার সুজন পেশাদার ছিনতাইকারী, সাইফুল তার সহযোগী। সুজন ওরফে কাঙ্গালী স্বজনের নামে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছিনতাই মাদক সহ 4টি মামলা রয়েছে। কোনো সময় দেখা যাচ্ছে এক সপ্তাহ তারা মগবাজারে আছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে তারা টিকাতলিতে চলে যাচ্ছে। তাদের ক্রাইম সেক্টরটা ছিল বেসিক্যালি আপনার মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও এই জোনটার ভিতরে। তো তারা সন্ধ্যার পর এই এলাকাগুলোতে চলে আসতো। তাদের যে কিছু ভাই ব্রাদার আছে তাদের সাথে তারা নেশা করত, নেশা করে রাত 12টার পর থেকে তারা মুভ করতে থাকতো। এই অটোরিকশা নিয়ে মুভমেন্টে থাকতো যে কাকে টার্গেট করা যায়, কাকে পাওয়া যায়। চক্রের আরো সদস্য এখনো অধরা, তাদের ধরতে অভিযানে র‍্যাব। এই নেটওয়ার্কিং এর মধ্যে আরো যারা আছে তাদেরকে ট্রেস আউট করে গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু এখন রেন্টাকার ব্যবসা। ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। তবে শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 7 নভেম্বর রাত 2:23 সিসিটিভির ফুটেজে দেখা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের আব্দুল মোতালেব মুন্সির বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারে জ্বালানি ঢেলে 2 জন ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে পুড়ে যায় গাড়িটি। এর আগেও 15 আগস্ট রাতে একই গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাড়ি দিয়ে তো আমাদের রুজি রোজগার করা হইতো বা সংসার চলতো। আমার এই বিচার আমি চাই, আমি বাঁচতে চাই। এমনকি ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে দোষী যারা হয় তাদের বিচার আমি চাই। শুধু মোতালেব মুন্সি নন, শরীয়তপুরের বিভিন্ন স্থানে রেন্টেকার মালিকের অনেক গাড়ি চুরি, ভাঙচুর ও নাশকতার শিকার হয়েছে। এই নিয়ে বিভিন্ন থানায় মামলা করেও দুষ্কৃতকারীরা ধরা না পড়ায় আতঙ্ক ও হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্তদের। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। গভীর রাতে আনুমানিক রাত 1:30 আমার গাড়িটা পুড়ে দেয়। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এই রেন্টিকারের ব্যবসা করব? এরকম যদি আজকে একজনটা পড়ছে, যদি পারবায়া জায়গা অপরাধী, তাহলে তো আবার আরেকজনটা পড়বো। অপরাধীকে চিহ্নিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য আমরা জোর সুপারিশ করব। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখন পর্যন্ত কোনো আসামি আমরা শনাক্ত করতে পারিনি, তবে আমরা প্রযুক্তি সহযোগিতা নিয়ে, যেহেতু আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা আশা করি যে অচিরেই হয়তো আসামিদেরকে ধরে ফেলতে পারবো। রেন্টেকার ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর। ময়মনসিংহে ত্রিশালে বন্ধুকে হত্যার পর চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানায় হাজির হলো এক যুবক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় হাজির হন অনিক। বন্ধু মুনতাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তাকে হত্যার কথা পুলিশকে জানান। পরে তার দেয়া তথ্যে একাডেমির মাঠের পাশে পড়ে থাকা ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুনতাসির ফাহিম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4 মাস আগে বাড়িতে আসেন তিনি। শনিবারই তার ক্যাম্পাসে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর 2 বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন অনিক। তারা মাদকাসক্ত ছিল এবং তাদের পূর্ব শত্রুতার বিরোধ ছিল। এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে আংশিক নয়। পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তের দাবি এলাকাবাসীর। তারা বলছেন
পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চারপাশে বহুতল ভবনগুলো দেখে মনে হবে যেন রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকা, অথচ খালি প্লটগুলো পরিণত হয়েছে ডোবায় আর রাস্তাগুলো ডুবে আছে পানিতে। দীর্ঘ 2 দশক ধরে এমন করুণ দশা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের। বিশুদ্ধ পানির সংকট, রাস্তার বেহাল অবস্থা, বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে দূষিত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ। 30 বছর ধরে আমরা এই ভুক্তভোগী পানিতে, শুষ্ক মৌসুম, তারপরে এখানে জলাবদ্ধতা। যে লাঞ্ছিত নামাজ পড়তে আমাদের কাপড়লতা ঠিক মতো নিয়ে থাকে না, গাড়ি উল্টা যায়, পোল্ট্রি খাওয়া যায়, যাত্রীদের ক্ষতি হয়। এই ইউনিয়নে পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় সরকার আইনের ধারা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা মাঝখান থেকে এই ইউনিয়ন জাতাকলের মধ্যে পড়ে আছি। সিটি কর্পোরেশনের আওতায় পুরোটা নেওয়া হোক। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 2009 সাল থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার। আমরা চাই আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কুতুবপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। কুতুবপুরবাসী যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় সেটি অবশ্যই একটা পজিটিভ বিষয় হবে। তা আমরা তাদের দাবির সাথে আছি। আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু ডিউ প্রসেস এখানে আছে, সেই প্রসেসগুলো আমরা ফলো করে আমরা তাড়াতাড়ি আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করব। 3647 একর আয়তনের কুতুবপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বাস করেন 10 লাখের বেশি মানুষ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কোনোভাবেই কমছে না শীতের সবজির উত্তাপ। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত সবজি বদলায় কমপক্ষে 5-6 হাত, আর প্রতিটি হাত বদলে বাড়ে কেজি প্রতি 5 থেকে 20 টাকা। ফলে কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত, তেমনি বাড়তি দামে পুড়ছেন ভোক্তা। আর এই পুরো সমীকরণে লাভবান হয় শুধু মধ্যস্বত্বভোগীরাই। সবজি বাজারের আদ্যপাত্য জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। প্রতি বছর শীত মানেই সস্তা দামের আশ্বাস, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে, কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি গাছে এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগার দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ নামের দাম কমে যাব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তো ব্যালেন্স করা সম্ভব হয় না। ওই কোনোদিন খায়া কোনোদিন না খায়া যেভাবে চলতেছি আল্লাহ চালাইতেছে। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরো ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। আমরা জিগালে তো কাম হয় না, দাম বেশি কিনবা না যাওয়া। কিছু কিছু ফইরে আছে 2-3 মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরো বেশি দামে বিক্রি করে। এই জিনিসটা বাংলে দেখা গেছে দামটা আরো কমে যাবে। 500 টাকা নিলে পরে মনে করেন এই কাঁচা বাজারেই শেষ হয়ে যায়, এরপরে আর অন্য কিছু করা যায় না।
শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। তাহলে যেখানে উৎপাদন হয় সেখানের কি পরিস্থিতি? সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন অনেক পয়সা দিয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমার ব্যস্ত হইব। এ নিয়ে আমি কি করুম? এই মূল্যটা মনে করেন আমরা 30 টাকা বেচতে পারতাম, সেই মূল্যটা বেচার লাগে 15 টাকা। আমরা শুধু বিক্রি করে দিই, এর বিনিময়ে ধরেন এই যে 100 টাকায় 5 টাকা পাই কমিশন মনে করেন শতকরা কারো কাছ থেকে 3 টাকা রাখি, কারো কাছ থেকে 4 টাকা রাখি। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকেই হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির। আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা কতটুকু? কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মালা আজকে নিয়ে গেছি, সুন্দর নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মালা হন এই দাম মানে 20 টাকা, 15 টাকা 20 দিন আজ থাকতে তাহলে তোর মাল তুই কন্ন বেঁচে পোষানো ওই পোষাবে, আর না পোষালি পোষাচ্ছে বোঝেন না। বস্তা বদলে এই দিয়ে পোষানো লাগতেছে, বাজারে নিয়ে বিক্রি করে এই ধরেন চাউল টাউল ভাত বাজার করে নিতে খাওয়া লাগে। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারীরা তো লাভ বেশি করে ভাড়া দেয়, ব্যাপারীরা নামাগো এন থেকে যা দেয় আমাকে না হন লাগে। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমাকে আমরা তো নিয়ে খুরশি টাকা বেচতে পারবো না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে দেখতে পাচ্ছি যে কোনো সবজির দাম বেড়েছে, কোনো সবজির দাম কমেছে। শীতকালীন সবজির দাম কিন্তু বেশ কমার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু যারা ক্রেতা আছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন না। যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ দিয়ে শুরু করি। পেঁয়াজ গত সপ্তাহে 110 টাকা ছিল। 3 দিন আগে কিন্তু পেঁয়াজের দাম কমে গিয়েছিল, 90 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু আজকে গতকাল থেকে আবারও 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। শসার দাম 80 টাকায় বিক্রি হচ্ছে, ভালো মানের শসা। টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকার মধ্যে। গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, ভালো মানেরগুলো। এগুলো গত সপ্তাহের মতোই দাম রয়েছে। যদি কমতির দিকে বলি তাহলে করলা 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে এই সপ্তাহে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা, অর্থাৎ 10 টাকা দাম কমেছে। শিম গত সপ্তাহে 80 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 20 টাকা কমে 60 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা দাম কমেছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। পটল এই সপ্তাহে 10 টাকা কমে 50 টাকা বিক্রি হচ্ছে। বেগুন গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা দাম কমেছে এবং বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। মূলার দামও কিন্তু কমেছে। মূলা গত সপ্তাহে 50 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে 40 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে এই সপ্তাহে 40 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচের দাম কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে 120 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকায়। ফুলকপির কথা যদি বলি, ভালো মানের ফুলকপি জোড়া 70 টাকা, অর্থাৎ পিস 35 টাকায় বিক্রি হচ্ছে, 35 থেকে 40 টাকায়। বাঁধাকপি 25 টাকা পিস বিক্রি হচ্ছে। এবার যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে কিন্তু ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 300 থেকে 400 টাকা পিস প্রতি বেড়েছে। 1 কেজি ওজনের ইলিশ 3000 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 2700 টাকায় বিক্রি হচ্ছিল। 800 গ্রামের ইলিশ এই সপ্তাহে 2500 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 2200 টাকায় বিক্রি হয়েছিল, অর্থাৎ 300 টাকা কিন্তু ইলিশের দাম বাড়তি রয়েছে। অন্যান্য মাছের কথা যদি বলি তাহলে তেলাপিয়া, কই, রুই ওই মাছগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় 20 থেকে 50 টাকা দাম কমেছে।
যেমন তেলাপিয়া এই সপ্তাহে 180 টাকায় বিক্রি হচ্ছে, 180 থেকে 200, গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 200 থেকে 220 টাকায়। কই মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, গত সপ্তাহে 230 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছিল। রুই মাছ 300 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হচ্ছিল। আর কাতলার পাবদার কথা যদি বলি তাহলে পাবদা কিন্তু গত সপ্তাহে 350 টাকা বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 300 টাকায়। আর ব্রয়লার মুরগি কিন্তু গত সপ্তাহের মতোই 160 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি কিন্তু গত সপ্তাহের মতোই 280 টাকায় বিক্রি হচ্ছে। তো ডিমের দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে 120 টাকা এবং সাদা ডিম 115 টাকায়। তো রাজধানীর কারওয়ান বাজার এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ডেঙ্গু মোকাবিলায় বিশ্বে প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিল ব্রাজিল। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করে। আপাতত 12 থেকে 59 বছর বয়সীরা টিকাটি নিতে পারবেন। এরই মধ্যে টিকা উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সীদের শরীরে 1 ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বুটানটান ডিভি নামের টিকাটি তৈরি করেছে সাও পাওলোর প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই মশাবাহিত এই রোগটি মোকাবিলায় প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস জানান, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ ব্রাজিল তথা বিশ্ববাসীকে বিপর্যস্ত করে রেখেছে তার বিরুদ্ধে এবার খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। মূলত ব্রাজিল জুড়ে 8 মাস ধরে পরীক্ষা চালানোর পর 1 ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়। এর আগে দেশটির অন্তত 16,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। সেখানে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে 91.6%। এরই মধ্যে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উশি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী 2026 সালের দ্বিতীয়ার্ধে প্রায় 3 কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে শুধু TAK-003 নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে, যেটি 3 মাস ব্যবধানে 2 ডোজ নিতে হয়। সংস্থাটির হিসেব অনুযায়ী 2024 সালে বিশ্বব্যাপী 1,46 লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মারা যান রেকর্ড প্রায় 12,000 মানুষ, যার অর্ধেকই ব্রাজিলের। নাসরিন রুমি, সময় সংবাদ। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94 জনে। গুরুতর আহত হয়েছেন 76 জন। হতাহতদের মধ্যে রয়েছেন দমকল কর্মীও। এখনও নিখোঁজ প্রায় 200 জন। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে হংকংয়ে আবাসিক ভবনের আগুন। দমকল কর্মীদের 2 দিনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত অনেকে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে পুড়ে যাওয়া ভবনগুলো থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এক সংবাদ সম্মেলনে হংকংয়ের শীর্ষ নেতা জন লি জানান, তাইপো এলাকার ওই আবাসিক কমপ্লেক্সের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও কমপ্লেক্সটির কিছু অ্যাপার্টমেন্টে ঘন ধোঁয়ার পাশাপাশি এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য 9টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, 14টি কম্পিউটার এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় 38.6 মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে সরকার। গৃহহারাদের জন্য খোলা আশ্রয়কেন্দ্রের পাশে সহায়তা কার্যক্রম শুরু করেছে হংকংবাসী, যেখানে পোশাক, কম্বল, জুতা, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছেন বাসিন্দারা।
আগুনের ঘটনায় বিভিন্ন দেশের পাশাপাশি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। গত ৭৭ বছরে হংকংয়ে এটি সবচেয়ে বড় আগুনের ঘটনা। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা যান। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের আসামে বহু বিবাহ নিষিদ্ধ করে একটি বিতর্কিত বিল পাশ করা হয়েছে। নতুন আইনে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় আসাম প্রহিবিশন অফ পলিগ্যামি বিল 2025 নামে এই বিল পাশ করা হয়। এতে বলা হয়, বহু বিবাহের কারণে ভুক্তভোগী নারীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই বিলে নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এই ক্ষতিপূরণ সাজাপ্রাপ্ত স্বামীকে পরিশোধ করতে হবে। স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না করে আরেক নারীর সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়াকে বহু বিবাহ বলে বিলে সংজ্ঞায়িত করা হয়েছে। এছাড়া বিচ্ছেদের আদেশ বাস্তবায়ন হয়নি কিংবা আপিল প্রক্রিয়াধীন আছে এমন ক্ষেত্রে আরেক নারীকে বিয়ে করলেও সেটি বহু বিবাহ হিসেবেই বিবেচনা করা হবে। খেলার খবর। MLS কাপ ইস্টার্ন কনফারেন্স প্লে অফ ফাইনালের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। 30 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে তারা। ওই ম্যাচ জিতলেই MLS কাপের ফাইনালে উঠবে দ্য হেরন্স। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী ফ্লোরিডা ক্লাবটি। অবসরের আগে মায়ামি জার্সিতে শিরোপা জিততে মরিয়া স্প্যানিশ লেফট ব্যাক জর্ডি আলবা। 2023 সালে লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির বৃহস্পতি তুঙ্গে। আর্জেন্টিনিয়ান বিশ্ব চ্যাম্পিয়নের জাদুতেই প্রথম কোনো শিরোপার স্বাদ পায় ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপের পর সাপোর্টার্স শিল্ডও জিতেছে মায়ামি। এবার মেসির সামনে MLS কাপ জয়ের সুবর্ণ সুযোগ। MLS কাপের ফার্স্ট রাউন্ডে ন্যাশভিলের বাধা টপকে সেমিফাইনালের টিকিট কাটে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটিকে 4-0 গোলে উড়িয়ে উঠেছে প্লে অফ ফাইনালে। ঘরের মাঠে দ্য হেরন্সের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। সে ম্যাচে জিতলেই MLS কাপ ফাইনাল নিশ্চিত হবে মেসিদের। 30 নভেম্বরের বিগ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সেরে নিচ্ছে মার্চেলোনার দল। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা নিজেদের মাঠে সমর্থকদের সামনে খেলবো। জিততে পারলে পরে ম্যাচ নিয়ে ভাববো। আমি আত্মবিশ্বাসী। প্রায় 2 দশকের ক্যারিয়ারের ইতি টানার আগে শেষবারের মতো ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন জর্দি আলবার। এত বছর ধরে খেলছি, খারাপ তো লাগবেই। আরো কয়েক বছর হয়তো খেলতে পারতাম, কিন্তু অবসরের কথা অনেক দিন ধরেই ভাবছি। এই 2 ম্যাচে সেরা পারফরমেন্স উপহার দিয়ে ভালোভাবে সব শেষ করতে চাই। এবছর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগস কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব। MLS কাপের ট্রফি হাতছাড়া করতে চায় না তারা। গত মৌসুমে MLS কাপ ফার্স্ট রাউন্ডের বেস্ট অফ 3 সিরিজে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে আসর থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এবার শিরোপা জিততে মরিয়া দ্য হেরন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশই এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইন 2 মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 2 দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির। সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের। এবং চট্টগ্রামে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের 1 মাস পরও গ্রেফতার হয়নি মূল আসামিরা। তদন্ত প্রশ্নবিদ্ধ করতে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।